আপনি যেখানে যাবেন এই চর্চা হয়। যদি আপনি বেদ বিষয়ক চর্চা হচ্ছে সর্বত্র, তাহলে আমাদের যে জ্ঞানভাণ্ডার ছিল সেটা বিভিন্নভাবে প্রত্যেকেই যারা বাইরে থেকে এসেছে প্রত্যেকেই সেটাকে লুট করে নষ্ট করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেটুকু আছে এটাও আমাদের কপাল ভালো, এইটুকু রয়েছে, এটুকু আমরা চর্চা করার সুযোগ পাচ্ছি। আমাদের দেশের জিনিস আমরা বিদেশে গিয়ে টিকিট কেটে দেখছি। জানা সঠিকভাবে লোকের অভাব রয়েছে। আমরা সবাই তান্ত্রিক বলতে পারি নিজেকে, সবাই আমরা বলে দিচ্ছি আমি তান্ত্রিক, আমার একটা ডিগ্রি আছে, আমি জ্যোতিষ, এইসব চর্চা করছি। কিন্তু সঠিক জানা লোক যদি থাকে তাহলে তার অবশ্যই কিছু প্রয়োগ রয়েছে। দুর্গা এই শব্দটি আমার ঋগ্বেদে কি বলা আছে সেখান থেকে শুরু করে আজকের দিন অবধি, তাহলে দুর্গা পূজার এই যে কনসেপ্ট এটা কিন্তু ঋগ্বেদে ছিল না। দুর্গা নামক কোনো শব্দ ঋগ্বেদে নেই। সেখানে কি আছে? দুর্গা। মেয়েদের বাজে কথা বলা, এই যে মেয়েদের অপমানজনক বিষয়টি চলে আসলো, আমাদের সবার কনসেপ্ট আছে জানেন তো, এই এখনকার যুগে নারীদের বেশি সম্মান দেওয়া হয়, আগেকার দিনে দেওয়া হতো না। সম্পূর্ণ ভুল কনসেপ্ট। আপনি যদি বৈদিক যুগ দেখেন সেখানে নারীদের আসন ছিল সর্বোচ্চ। রামচন্দ্রের যে যত ভালো দিক ছিল হয়তো ততগুলো রাবণের ছিল না, কিন্তু রাবণও কোনো অংশে কম নয়। তিনি বিদ্বান ব্যক্তি, শুনলে অবাক হবেন, রামচন্দ্রের থেকে রাবণ কিন্তু বেদের চর্চা বেশি করেছেন। বেদকে ভুলে যাচ্ছি বলতে, বেদের নিয়ে আলোচনা এখন বর্তমান আমাদের রাজ্য বলুন দেশ বলুন বেশ কিছুটা পিছিয়ে ছিল, কিন্তু কিছু সময় দেখা যাচ্ছে বিভিন্ন আইকেএস বলে একটা প্রজেক্ট চলছে, যেটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যার আন্ডারে বেদকে তুলে ধরার একটা প্রচেষ্টা দেখা যায়। যে বেদে সবকিছু সায়েন্টিফিকভাবে সবকিছু আলোচনা সবকিছু করা রয়েছে, সেগুলোকে জানা বা বর্তমান প্রজন্মের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া, এটা কোথাও একটা বলতে পারেন আমাদের গাফিলতি, ঠিক বলবো না, সেই অভাবটা রয়ে গেছে এখন। তো নমস্কার, আমরা কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন কি বিষয়টা আছে। যিনি গেস্ট আছেন তার নাম হচ্ছেন ডক্টর অসীম চক্রবর্তী। ডক্টর কেন সেটা আপনারা জানতেই পারবেন, সে সাধারণ না, কারণ তিনি আমাদের কাছকে একটা ঘটনা বলছিলেন যে মা দুর্গা নাকি দুর্গা না, দুর্গ থেকে দুর্গা এসছে, আর এটা আজকে থেকে কিন্তু পুজো হচ্ছে না, বৈদিক যুগ থেকে পুজো হচ্ছে, অনেক দিন আগে থেকে, অনেক বছর আগে, সিভিলাইজেশন চেঞ্জ হয়ে গেছে। সো যাই হোক, এই বিষয়গুলো আছে। তেমনি মা কালীর একটা বিষয়, যে মা কালীকে আমরা কিভাবে দেখেছি, যুগ যুগান্তরে কি চেঞ্জ হয়েছে। এবং আমরা একটা ছোট ঘটনা, আপনারা জানেন, আপনারা যখন রামায়ণ দেখেছেন সেখানে দেখতে পেয়েছেন যে ইন্দ্রজিৎ যখন যুদ্ধে যাবে তার আগে এক ধরনের মন্ত্র বা তন্ত্রক্রিয়া করছিল। সেই তন্ত্রক্রিয়া আর এখনকার তন্ত্রক্রিয়ার মধ্যে কি কোনো তফাৎ আছে? কি জানি, স্যার কিন্তু সব কিছু বলবে। বেশি দেরি করবো না, ডাইরেক্ট তার কাছে যাবো। কিন্তু যে নাম্বারটা আপনারা জানেন ব্লিঙ্ক করছে সারা বিশ্বের বাঙালির কাছে, এরকম যে এই যে এসছেন স্যার, এরকম ধরনের ঘটনাও যদি আপনাদের ঘটনা হোক বা যে কোনো বিষয়ে আপনারা যদি কন্ট্যাক্ট করেন, আসেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সারা বিশ্বের বাঙালির কাছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যে কোনো প্রমোশনাল কাজ বা কোনো স্পিরিচুয়াল হেল্প চাইছেন তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আর আজকে আমি শুরু করার আগে আপনার ব্যাপারে যদি একটু রাখেন, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। আচ্ছা, আমার নাম অসীম চক্রবর্তী। আমি বর্তমানে কালীঘাট উইমেন্স খ্রিস্টান কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত আছি। বাহ, তো এই খুবই চলছে। সুন্দর। আর কি পড়ান ওখানে সেটা তো বললেন না। ওখানে বিগত 10 বছর ধরে সংস্কৃত বিষয় পড়াই। ওকে, মেনলি আমি বেদের স্টুডেন্ট আর কি। বেদ পড়ান হ্যাঁ, ওখানে। বেদের স্টুডেন্ট, বেদই পড়েছি, বেদ স্পেশাল পেপার ছিল। ওকে, এমনি কোথা থেকে পাস আউট আপনি? আমি রবীন্দ্র ভারতী থেকে, রবীন্দ্র ভারতী আরবিউ থেকে বিশ্ববিদ্যালয়। পাস আউট, হ্যাঁ যেটা আপনার এই বরানগরের ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা বিটি আমরা দুই রোডের। ভাই দুজনে পাস আউট আছি। এটা আমি আচ্ছা, কেন আচ্ছা। ঠানলাম বুঝতেই পেরেছেন আপনারা। আজকে স্যার বেদের ব্যাপারে কথা বলবো। স্যার, বেদ এখন আর মানুষ জানেই না, মানে বেদ নামকে বাঁচতে বেদ হয়ে রয়েছে। কারণটা কি? কারণ এটা কি মনে হয় আপনার? প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে বেদ বিষয়ক বা সংস্কৃত বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনার চ্যানেলে যারা আহ, দর্শক বলুন, শ্রোতা বলুন, এরা রয়েছে, তো এখানে আমার মতো একজন সাধারণ ছাত্রকে
এই বেদ বিষয়ক যে গবেষণার কাজে আমি যুক্ত আছি, তো এই বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখুন, যখন আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেখানকার মাস্টারমশাইরা যারা আমাদের পড়িয়েছেন, শ্রদ্ধেয় মাস্টারমশাইরা, তো সেখানে আমার গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট হয়, তখন বেদের বিষয়ে একটা আলাদা ভালোবাসা জন্মে যায়। কেন বেদ পড়লাম সেই বিষয়টা বলতে গেলেই প্রথমে আসবে যে বেদে সব কিছু সায়েন্টিফিকভাবে সব কিছু আলোচনা, সব কিছু করা রয়েছে। সেগুলোকে জানা বা বর্তমান প্রজন্মের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া, এটা কোথাও একটা বলতে পারেন আমাদের গাফিলতি, ঠিক বলবো না, সেই অভাবটা রয়ে গেছে এখন। তো যার জন্যই একটু অন্যভাবে দেখা হয়। কিন্তু যদি সঠিকভাবে বেদ পর্যালোচনা করা যায়, ঢোকা যায়, তো এমন কোনো বিষয় নেই যেটা বেদে আপনার আলোচিত নেই, এবং সব কিছু বৈজ্ঞানিকভাবে আলোচিত রয়েছে সেখানে। যেমন? যেমন বলতে গেলে দেখুন, বেদ শব্দটার অর্থই হচ্ছে জ্ঞান। তো এমন কোনো বিষয়, মানে সেটা আপনার মেডিকেল সায়েন্স থেকে শুরু করে আমরা তো রাজনীতি শুনেছি থেকে শুরু শ্রুতি, করে। বেদের অপর নাম শ্রুতি। হ্যাঁ, বেদের অপর নাম অবশ্যই শ্রুতি, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু এই নামটা কেন আসলো, শুনে শুনে মনে রাখার হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা। কিন্তু বেদ কেউ মানে রচনা করেনি বলা হয়। এটা যদিও এই বিষয় নিয়ে অনেক মতামত রয়েছে, ভিন্ন মত রয়েছে। বলা হয় বেদ অপৌরসীয়, কেউ বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন না। বেদের যে মন্ত্রগুলি রয়েছে, সেখানে সেই মন্ত্রগুলি ঋষিরা দর্শন করেছিল, অর্থাৎ দ্রষ্টারও নত কর্তারও, অর্থাৎ কেউ লেখেনি, তারা দর্শন করেছিল। তো এখানে যা কিছু বলা রয়েছে সব কিছু সাইন্টিফিকভাবেই পর্যালোচনা করা রয়েছে এখানে। ওকে স্যার, সায়েন্টিফিকভাবে যেভাবে বলছেন আপনি, হুম, এখানে তাহলে সায়েন্টিফিকভাবে কি আয়ুর্বেদিক যে আমাদের যে মেডিকেল সায়েন্স সেসব, হুম। সেটার আলোচনা আছে ওখানে? বেদ বলতে গেলেই আপনি ঋগ্বেদ, হুম, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই 4টি বেদের কথা বলা হয়েছে। হুম, এরপরে এর মধ্যে আয়ুর্বেদের বিষয় আসছে। আয়ুর্বেদের বিভিন্ন শাখা রয়েছে। তবে এখন বর্তমানে যেগুলি পাওয়া যায় আর কি, সবই তো বিভিন্ন কালের নিয়মে আমাদের হারিয়ে গেছে। যেগুলো এখন বর্তমানে পাওয়া যায়, যেমন চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, হুম। এগুলো যদি ঠিকঠাক করে দেখা যায়, আপনি দেখবেন বর্তমানে এমন কোনো বিষয় নেই যেগুলো আলোচিত হয়নি ওখানে। মেডিকেল সায়েন্সের কথা বলছি, সেখানে সার্জারি বিষয়ক আলোচনা রয়েছে। হুম। আপনার আজকের দিনে বহুল প্রচলিত একটি সার্জারি যেমন কসমেটিক সার্জারি, সেখানেও এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে ব্যাপারটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। যেমন আমরা একটা যে কোনো মন্ত্র যদি এখন উচ্চারণ করি, সেটাকে আমরা টেনে নিয়ে যাই কোনো পূজার দিকে, পূজা অর্চনার দিকে। কিন্তু যখন বেদে যে কোনো মন্ত্র আলোচিত রয়েছে, সেগুলো কিন্তু শুধুমাত্র পূজা অর্চনার জন্য নয়। সেগুলো পূজা অর্চনার জন্য নয়। যেমন আপনি সবাই জানি আমরা যে গায়ত্রী মন্ত্র সবাই জানি, তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। এই যে যখনই আমি বলছি, পুরো মন্ত্রটা যখন বললাম না, কিছুটা যে উচ্চারণ করলাম, এই মন্ত্রটা আমরা কিভাবে জানি? যে গায়ত্রী মন্ত্র। কিন্তু এখানে গ্র্যাভিটেশন লয়ের সম্বন্ধে বলা আছে। তাহলে সবই আমাদের দৃষ্টিভঙ্গি আমরা দেখছি কিভাবে? যে কোনো মন্ত্র উচ্চারণ করছি, সেগুলোকে আমরা পূজা অর্চনার দিকে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু এর জন্য মন্ত্রগুলো রচিত হয়নি, বা মন্ত্রগুলো বেদে নেই। তো এই প্রতিটা বিষয় আপনি কোনো জায়গায় যেতে পারবেন না। এখন ধরুন আমরা বাচ্চাদের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ট্রিটমেন্ট, তো এই বাচ্চাদের পেডিয়াট্রিক বিষয় যেটা রয়েছে, এই বিষয়েও আয়ুর্বেদে বিস্তারিত বর্ণনা করা রয়েছে। শুধু তাই নয়, পশু চিকিৎসা সম্বন্ধেও বিস্তারিত বর্ণনা আছে। কিন্তু সেগুলো এখনকার যে শব্দ আমরা ব্যবহার করছি, অত্যাধুনিক শব্দ, সেই অত্যাধুনিক শব্দগুলো সেখানে ছিল না। অন্য শব্দ ব্যবহৃত রয়েছে, কিন্তু বিষয়টা এক। হুম। আপনি আজকে ক্যান্সার নিয়ে আমরা সবাই চিন্তিত। হয়তো ক্যান্সার এই শব্দটি বেদে বলা নেই, কিন্তু এই ধরনের চিকিৎসার, মানে এই ধরনের রোগ হলে কি কি করা যায়, এই বিষয়ক আলোচনা কিন্তু আয়ুর্বেদে রয়েছে। মানে কর্কট রোগের জন্য? একদম, আপনি ঠিক বলেছেন। একটা জিনিস জিজ্ঞেস করব। অবশ্যই বলুন। বেদে এরকম লেখা আছে যে মূর্তি পূজা করা ভালো না, হুম। এটা কি সত্যি? দেখুন, বেদে কোথাও বলা নেই
মূর্তি পূজা করা ভালো নয়। অ্যাকচুয়াল বেদে মূর্তি পূজার কনসেপ্টই নেই। কোনটা ধরবো তাহলে? এখন যে সমস্ত আমাদের পূজা অর্চনার যে সমস্ত দেবদেবীরা আমরা পাই, হুম। সেগুলো কিন্তু বেদে ছিল না। বেদে না, বেদে আমি জিজ্ঞেস করছি স্যার, কোনটা ধরবো? যে পূজা অর্চনা করা ভালো না কি নেই? পূজা অর্চনা করা ভালো না হুম। এটা তো বলা যায় না, কারণ পূজা অর্চনা কোনো পাপ নয় যে আপনি করতে পারবেন না। অবশ্যই করতে পারবেন, হুম। কিন্তু বেদে কি আছে আগে জানার প্রয়োজন। সেটা হচ্ছে বেদে সমস্ত দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করার কথা বলা আছে। এখনকার যে পূজা অর্চনার পদ্ধতি সেটা কিন্তু আমাদের ঋগ্বেদ যদি যান সেখানে কিন্তু নেই। সেখানে কি হচ্ছে, প্রকৃতিই সে দেবতা। সেখানে প্রকৃতিকে জানার, প্রকৃতিকে বোঝার, প্রকৃতিকে ভালোবাসার যদি সঠিক সময় বলেন সেটা হচ্ছে ওই বৈদিক যুগ, যেখানে ইন্দ্র, বরুণ, সূর্য, পৃথিবী এদেরকে পূজা করার কনসেপ্ট, পূজা মানে যজ্ঞ, এই সমস্ত দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করার কনসেপ্ট রয়েছে, যার ভিত্তি মানে যার কনসেপ্টটা সায়েন্টিফিক। কেন বলবেন সায়েন্টিফিক? কারণ এখানে আপনার যে সমস্ত যজ্ঞের বিধান দেওয়া রয়েছে সেগুলো কোনো কিছু ক্ষতি করবে না, আপনার উপকারী করবে। পরিবেশকে ভালো রেখে যজ্ঞ করা, পরিবেশের উদ্দেশ্যে, অর্থাৎ এই সমস্ত যে পরিবেশের যে সমস্ত আমরা যা কিছু পাচ্ছি, সূর্য, ইন্দ্র, পৃথিবী, এগুলোকেই পূজা করার কথা বলা হয়েছে পক্ষান্তরে। স্যার, আপনার মনে হয় না মাঝে মাঝে আমরা এই বেদটাকে ভুলে যাচ্ছি, এবং বেদকে ভুলে যাওয়ার ফলে আমাদের ভেতর অনেক রকমের চেঞ্জেস দেখা যায়? আপনার কি মনে হয়? দেখুন, বেদকে ভুলে যাচ্ছি বলতে বেদের নিয়ে আলোচনা এখন বর্তমান আমাদের রাজ্য বলুন, দেশ বলুন, হুম। আহ, বেশ কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু কিছু সময় দেখা যাচ্ছে বিভিন্ন আইকেএস বলে একটা প্রজেক্ট চলছে, যেটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যার আন্ডারে বেদকে তুলে ধরার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। হুম। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। যেটা হচ্ছে সম্পূর্ণ বৈদিক যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে ভারতীয় যে জ্ঞান, পক্ষান্তরে সেটা বেদই চলে আসছে, সেই জ্ঞান দিয়ে পৃথিবীর সমস্ত জ্ঞানকে জাস্টিফাই করা। অর্থাৎ আমার ইন্ডিয়ান নলেজ সিস্টেমটাই হচ্ছে বেস্ট। এইবার ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ভিত্তি হচ্ছে বেদ। ওকে, তাহলে যদি এটাই হয়, তাহলে আপনি প্রথমে তাহলে যখন বললেন, যা আমার মনে আমার কোনো জায়গায় মনে হচ্ছে যে বেদে যদি কসমেটিক্সের ব্যাপার লেখা থাকে, তাহলে প্লাস্টিক সার্জারি বা যেটা মানে কি বলবো, ওটা চিকিৎসাটা একটা বলা হয়, যেটাকে এই নাকের চিকিৎসাটা কি বলা হয়, শল্য চিকিৎসা বলা হয় নাকি? শল্য চিকিৎসার জনক কে তাহলে? দেখুন, শল্য চিকিৎসার জনক এইরকম যদি আপনি এক কথায় আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে এখন যে সমস্ত যা পাওয়া যাচ্ছে, হুম। দেখুন আমাদের শব্দগুলো, এই জনক শব্দ এরকম করে আমি কিছু একটা উত্তর দিয়ে দিলাম, সেটা হচ্ছে বিতর্কিত বিষয় হয়ে যাবে। হুম। চরক এবং সুশ্রুত, আপনি আচার্য সুশ্রুতকে যদি বলেন, হুম। তাহলে এর জনক আপনার, আমি আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই উত্তরটা দিতে পারি, কিন্তু এই বিষয়ে মতান্তর রয়েছে। শুধুমাত্র দুজন বা একজন এই জনক এরকম বলতে পারে না, কারণ সেই সমস্ত পুঁথি আমাদের যা লেখা রয়েছে সেগুলো আমাদের কাছে আজকে সবটা নেই। অর্থাৎ সেই সময়ে কারা কি ছিল, দেখুন আমরা আজকে ডাক্তার এই শব্দটা ব্যবহার করছি, সেই সময় ডাক্তারের বদলে ভিষক শব্দটি ব্যবহৃত হতো। তাহলে এই যে শব্দের আমাদের আধুনিকরণ হয়েছে, কিন্তু জ্ঞান কিন্তু সেই আমাদের বেদ থেকেই এসেছে। চিকিৎসা ব্যবস্থার যদি আপনি মূলে যান, সুশ্রুত তার মানে এটা মাধ্যম, হ্যাঁ, বেদ হচ্ছে ওটার সূত্রপাত, বেদ হচ্ছে টোটাল বিষয়টা ওখান থেকে সুশ্রুত বলতে পারেন নিয়েছেন, নিয়ে জিনিসটাকে আজকে আমাদের শল্য চিকিৎসা বা কি বলবো প্লাস্টিক সার্জারিতে এসেছে। হ্যাঁ, তার যে সংহিতা মানে সুশ্রুত সংহিতা যে নামকরণ হয়েছে, সেখানে আপনার বিষয়টি আলোচিত রয়েছে। ওকে, মানে ওখান থেকে একটা ভাগ বলতে গেলে, হ্যাঁ, এটা বলতে পারেন আপনি। এরকম অনেক ভাগই ছিল। আমাদের এই যে আমাদের একটা বেদ যে বেদের মধ্যে যে এত কিছু আছে, এটা ব্রিটিশরা বুঝতে পেরেছিল। এটা আমি জানি, কেন বলছি স্যার, আমাদের ইন্ডিয়ানদেরও একটা প্রবলেম আছে না স্যার? আপনার মনে হয় না যে জিনিসটা
সাদা চামড়ার লোকেরা যখনই না একটা অ্যাপ্রুভ না দিচ্ছে, আমরা সেটাকে বিশ্বাস করব না? আপনি তো একদম ভ্যালিড পয়েন্ট বলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে বর্তমান সমাজ চলছে, হুম। সেটাতে আপনি যথোপযুক্ত কথা বলেছেন। কিন্তু আপনি দেখবেন যে এটা আজকের নয়, এটা বহু পূর্বেই যদি আমরা দেখি তাহলে বেদের কিন্তু যে চর্চা, সবথেকে বেশি যদি কেউ চর্চা করে থাকে তাহলে হচ্ছে ম্যাক্স মুলার সাহেব। তিনি কিন্তু জার্মান পণ্ডিত ছিলেন। হুম। তো আমাদের সায়নাচার্যকে যদি অন্যদিকে সরিয়ে রেখে, মানে উনি তো চর্চা করেছেনই, আমি তার দিকে সরিয়ে রেখে যদি আলোচনা করি, তাহলে ম্যাক্স মুলার, ওয়েভার, ভিন্তানিৎস, ইনারা বেশি মাত্রায় চর্চা করেছেন বেদ নিয়ে। এবং আপনি শুনলে অবাক হবেন যে ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশগুলো রয়েছে, আমি কিছুদিন আগেই ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্সে গিয়েছিলাম। তো সেখানে দেখলাম সারা বিশ্বের প্রায় 50টি বেশি দেশ সেখানে অংশগ্রহণ করেছে। তাদের কাছে বেদ একটা উৎসাহজনক ব্যাপার। বেদে কি আছে সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আমাদের কাছে যে আসেনি এখনো পর্যন্ত। মানে বিভিন্ন গবেষণা তো নিরন্তর চলেছেই। যত আমরা গবেষণা করব, এর উপরে কাজ করব, সবই তো ম্যানস্ক্রিপ্ট পুঁথি আকারে সব কিছু লেখা রয়েছে, সেটাকে উদ্ধার করে এবার সংস্কৃত বিষয়টা যত আমরা ভালোবাসবো, কারণ বেদ একটা জ্ঞান ভাণ্ডার। হুম। তো এটাকে যত বেশি চর্চা করা যাবে তত বেশি আমাদের আমাদের পক্ষে সেটা লাভজনক। আপনার এটাও মনে হয় না যে আজকে ওরা পড়ছে বলে, ওরা মানে হচ্ছে বিদেশি লোকেরা যারা নিজেদের সংস্কৃতিটাকে কোনো না কোনোভাবে সাইডে রেখে আমি একটু ইন্ডিয়ান সংস্কৃতিকে ধরছি, এতে আমাদের ইন্ডিয়ার যারা স্টুডেন্টস আছে তাদের কাছে একটা স্কোপ খুলে যাচ্ছে যে তুমি এটা করো তাহলে এটার প্রতি একটা ভালো তুমি দিক পাবে বা ভালো বুঝতে পারবে যে তুমি এটা আমাদের ইন্ডিয়ার যে রসটা কি ছিল, একটা জার কি ছিল বলতে গেলে, মানে মূলটা কি ছিল যেটা জানা যায়। এটাও একটা হতে পারে না তাদের জন্য আজকে আপনার মতো মানুষও যিনি পিএইচডি করে আজকে এখানে আমার সামনে বসে আছেন, এটা যারা দেখছে তারা যে স্টুডেন্টরা দেখছে, এটা তো হতে পারে যে না আমাদের যে স্যার গেছেন বা আমি এই স্যারটাকে যে দেখছি, এতে করে আমার ভবিষ্যতে সংস্কৃত বা সংস্কৃতের দ্বারা যে বিদ্যাগুলো আছে তাদের মধ্যে একটা ভালো করে কি বলে উজ্জ্বল একটা আলো দেখা যাবে। আপনার মনে হয় না সেটা? না, সংস্কৃত চর্চা করার খুবই প্রয়োজন। এবং হুম। আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা যদি এই সংস্কৃত বিষয়টা নিয়ে চর্চা করে এবং সঠিকভাবে যদি চর্চা করে, আজকে দেখুন আমি যদি বলতে পারি এই চাকরির বাজার, তো এই চাকরির ক্ষেত্রেও আপনার সংস্কৃত যদি সঠিকভাবে শেখা যায়, কে চাকরি দেবে? চাকরি সবাই ভারতবর্ষের যারা চাকরি দেয় তারা কে চাকরি দেবে? দেবে। আমি এই চাকরি নিয়ে কথাই বলতে চাই না। চাকরি নিয়ে কিছু বলবেন না স্যার। আমি অন দ্য ক্যামেরাই বলছি। আপনি বেদ নিয়ে বলুন, আমি মেনে নেবো। কারণ এখন চাকরির কথা আপনি যদি বলেন, মানে এখন যদি আপনি বলেন যে সংস্কৃত করে চাকরি কোথায় দেবে? সংস্কৃত করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াবে? এটা তো হতে পারে না, না? সংস্কৃত পড়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবে, শুধু ভারতবর্ষ কেন। আপনি জানলে অবাক হবেন যে ভারতবর্ষের বাইরে এরকম প্রায় 1600 স্কুল আছে, হুম। যেগুলোতে প্রথম মানে স্কুলগুলো শুরুই হচ্ছে গীতা পাঠ দিয়ে। গীতা কেন? পাঠ দিয়ে শুরু হচ্ছে। কারণটা কি গীতার মধ্যে? কি আছে? গীতার মধ্যে কি আছে? গীতা পাঠ একটা সিম্বলিক। হ্যাঁ। আমি যখনই কোনো মন্ত্র উচ্চারণ করব, হুম। আমার সেটা মস্তিষ্কে একটা প্রভাব ফেলবে। আপনি শুধু এই দিকটা নিন, কি আছে সেটা তো পরের বিষয়। প্রচুর কিছু আছে। শুধু আমি ঋগ্বেদ থেকে শুরু করে যদি পরপর চলে আসে, হুম। আমি রামায়ণ মহাভারতের দিকেও যদি চলে আসি, হুম। কি নেই? সব কিছু আছে। হ্যাঁ, কিন্তু বেদে যে আলোচিত রয়েছে সেটা ভীষণ বৈজ্ঞানিক ভিত্তি দ্বারা, আমি বলতে পারি খুব সায়েন্টিফিকভাবে আলোচিত রয়েছে। তারপরে আস্তে 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 মানুষের সুবিধার্থে যেমন যা আলোচিত হয়েছে। কিন্তু বেদের মন্ত্রগুলো আজও আপনি পরিবর্তন করতে পারবেন না। ওকে। বৈদিক সংস্কৃতে দুটো বিষয় আছে, একটা হচ্ছে লৌকিক, একটা হচ্ছে বৈদিক। তো বৈদিক যুগ হচ্ছে এই যে ঋক, সাম, যজু, অথর্ব যে 4টি বেদ বললাম, এবার বেদাঙ্গরে যে বিষয়গুলো আসছে, এইগুলো হচ্ছে একটা বৈদিক যুগ। তারপরে রামায়ণ মহাভারত থেকে শুরু হচ্ছে লৌকিক যুগ। অর্থাৎ রামায়ণ মহাভারত কেউ না কেউ লিখছে, হুম। বেদ কেউ লিখছে এরকম পাওয়া যায় না। স্যার আমাদের যে রামায়ণ আছে, এই রামায়ণ যখন লেখা হয় এরকম বলা হয় যে রামায়ণ নাকি আগে ঘটে, মানে আগে লেখা হয়ে গেছে তারপর ঘটেছে। এটা কি সত্যি? দেখুন, আমি যদি আপাতত আপাত দৃষ্টিতে দেখি, তাহলে এটা তো আমিও শুনছি, আপনিও শুনছেন যে রাম জন্মাবার আগেই নাকি রামায়ণ রচিত হয়ে গেছে। হুম। এই বিষয়টা কতটা সঠিক তা নিয়ে বহু মতভেদ রয়েছে। এর কোনো প্রমাণ কিন্তু সেই অর্থে নেই। মানে আমরা সংস্কৃতের ছাত্র, তো এই বিষয় পড়তে গিয়ে এটা কিন্তু আমাদেরও শোনা, বিভিন্ন কাহিনীতে গল্পেতে এরকম আমাদেরও শোনা যায়। কিন্তু এই নিয়ে বিশেষ কিছু
প্রামাণিক কোনো গ্রন্থ এখনো পর্যন্ত আমার পড়া নেই বা আমার জানা নেই, থাকতেই পারে। ওকে। আর স্যার আপনার মনে হয় না যে আম রামকে আমরা যেভাবে দেখেছি বা আমাদের যেভাবে পোর্ট্রেট করা হয়েছে, আমাদের লাইফে ওরকম একটা সুদর্শন মানুষ বা সুদর্শন মানে দেখার কথা বলছি না। মানসিকতার দিক থেকে সেরকম মানুষ হওয়ার জন্যই তাকে এইভাবে পোর্ট্রেট করা হয়েছে? দেখুন, রামায়ণ যদি আপনি পড়েন, তাহলে সেখানে অবশ্যই এইরকম ভাবধারা তো সবারই আসবে। হুম। এখানে কোনো কিছু মানে বাড়তি কিছু আপনি বলছেন না। আ রামচন্দ্র সেক্ষেত্রে আমার একটা কনসেপ্ট, মানে আগামী দিনেও এর উপরে আমি কাজ করতে চাইছি। বিভিন্ন কাজ আমি এর উপরে করার চেষ্টা করছি। তো জানি না কতটা কি পারছি। রামায়ণে পড়লে আপনি রামকে যেভাবে তুলে ধরা হয়, রাবণকে কিন্তু সেভাবে তুলে ধরা হয় না। রাবণ আর রামের প্রচুর ভালো দিক আছে। রাম তো এখন মানে আমাদের দেবতার কনসেপ্ট আছে, রামায়ণে রামচন্দ্র নিয়ে দেবতার কনসেপ্ট যে রয়েছে। আমি বলছি না যে এর কোনো ভিত্তি নেই বা এটা ভুল, সে বিষয়ে আমি কোনো বিতর্কিত বিষয়ে যেতে চাই না। কিন্তু রামচন্দ্রের যে যত ভালো দিক ছিল, হয়তো ততগুলো রাবণের ছিল না। কিন্তু রাবণও কোনো অংশে কম নয়। তিনি বিদ্বান ব্যক্তি। শুনলে অবাক হবেন, রামচন্দ্রের থেকে রাবণ কিন্তু বেদের চর্চা বেশি করেছেন। আপনি যদি দেখেন, তাহলে বিভিন্ন টিকা টিপ্পণীতে রাবণের সম্বন্ধে যা পাওয়া যায়, ওর মতো বিদ্বান ওই সময়ে ছিল না। আপনি এটাও দেখুন, ওর মধ্যে অনেক খারাপ গুণ থাকতে পারে রাবণের মধ্যে। সীতাকে যখন হরণ করা হলো, তখন উনি চাইলেই সীতার সতীত্ব উনি নষ্ট করতে পারতেন, সেই ক্ষমতা ওনার ছিল। কিন্তু তাকে উনি করেননি। পারতেনও না। কেন পারতেন না? বলি এবারের কনসেপ্টটা। আপনার মনে আছে যখন রাম সীতাকে বিয়ে করতে গেছিল, সেখানে যে তীর ধনুক ছিল কেউ তুলতে পারছিল? কেউ তুলতে পেরেছিল? না, বলুন। কে কে পারতো ওই ধনুকটা তুলতে? আপনি জানেন কে কে না, আপনি বলুন না। 3 জন তুলতে পারতো। একটা পরশুরাম, একটা ছিল রাম যে দেখিয়েছিল, আর সীতা। সীতা ছোটবেলায় নাকি ওই ধনুকটা নিয়ে খেলতো। এবার ব্যাপারটা হচ্ছে, সীতা জানতো আমি চাইলে এখান থেকে আমি আরাম করে মানে হনুমানের সাথে বেরোতে পারি এবং আমাকে রাবণ কোনোদিন ধরতে পারবে না। ঠিক আছে? আমি যদি সেই নিজের জোর প্রয়োগ করি, এটা আমার হবে না। এটা কিন্তু আমি পুরাণ যতটা শুনেছি, যেভাবে আমি সেই কনসেপ্টটা আপনাকে বলছি। তাও সে কিন্তু বেরোয়নি। কারণ ও যদি বেরিয়ে যেত, মানে সীতামা যদি বেরিয়ে যেত ওখান থেকে, তাহলে রাম আসতো না, রাম ওকে বধ করতো না, আর তাহলে সারা পৃথিবী বা সারা ব্রহ্মাণ্ড শান্ত হতো না। কারণ রাবণ অনেক অত্যাচারিত ছিল, উনি জ্ঞানী হতে পারেন, ঠিক আছে, কিন্তু ধর্ম বা ওই যে ভালো মানুষ তিনি ছিলেন না। এটার জন্যই হয়নি। আচ্ছা, ধরুন আপনি রামায়ণ পড়েননি। আমি রামায়ণ পড়িনি, মহাভারত পড়িনি, না, কিছু জানি না। না, আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে সবকিছু আজকের দিনে আমি কেন রামায়ণ পড়বো, কেন মহাভারত পড়বো, কেন বেদ পড়বো, কোনো প্রয়োজনীয়তা আজকের দিনে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে কেন? আপনি আজকের দিনে আমি রামায়ণ মহাভারত কিছু পড়িনি, না বেদ পড়েছি, কিছু পড়িনি, সংস্কৃত বিষয়ে আমার কোনো নলেজ নেই। একজন লোক একজন মহিলাকে তুলে নিয়ে আসলো, প্রথমে এটা খারাপ কাজ। তুলে নিয়ে আসলো কেন? তার কোনো উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে চাইলে কিছু না কিছু করতে পারতো, সে কিন্তু কিছু করেনি। আজকের দিনে জেড সিকিউরিটি, যদি আপনি বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমাদের মুখ্যমন্ত্রী এরকম লেভেলের সিকিউরিটি দিয়ে তাই কিন্তু আগলে রেখেছিল, তার ক্ষতি করেনি। আপনি সবসময় নেগেটিভটাকে নেগেটিভভাবে দেখলে তো হবে না। রাবণকে সবসময় নেগেটিভভাবে দেখা হয়েছে। হ্যাঁ, অবশ্যই তার খারাপ গুণ আছে, আমি জানি। রামায়ণ যদি পড়েন, সেখানে রাবণের নেগেটিভ যে চরিত্র ক্যারেক্টার সেটা বেরোবেই। তার মানে এই নয় রাবণ সব দিক থেকে খারাপ ছিল, তা নয়। ধর্ম আর কর্ম আলাদা। কর্মই ধর্ম না হতে পারে কি করে? কেন? আমি কেন বলছি, কারণ আমি রামায়ণ থেকে বেরিয়ে গিয়ে আপনার উত্তরটা আমি দিতে চাই। কারণ যদি ধর্মের জন্য যে লড়াই করেছে সে সবসময় জিতেছে, হয় সময় লাগতে পারে, কিন্তু সে জিতেছে। তাহলে কর্মটা যে বাজে করুক কি ভালো করুক, সেটা তার মানে ঠিক। এটা আজকে আপনি একজনকে বিদ্বান বলছেন অবশ্যই, কিন্তু হতে পারে তো সে তো কর্মটা তার খারাপ। তার তো কর্মটা খারাপের জন্য তাকে আজকে এমন একটা মানুষ মানলো যে সাধারণ মানুষ, তার কাছে কিছুই পাওয়ারফুল ছিল না, সে একটা সাধারণ মানুষ, তাকে মেরে দিল।
নিশ্চয়ই খারাপ কাজ করেছে, তার নিয়তি তো ওখানেই, সেটা আমি মানছি। আপনার মানে যে যাকে আপনি গ্লোরিফাই করছেন সে তো গ্লোরিফাই যোগ্যতাটা সেটা তখনই হারিয়েছে যখন তার আগে যখন তিনি ইন্দ্রজিৎকে হারালেন। ইন্দ্রজিৎকে হারানোর পর তার বউকে হরণ করেছিলেন। হুম কুবেরকে হারিয়েছিলেন। হুম কুবেরের যে ছেলের বউ ছিল তাকে তিনি মানে ধর্ষণ করা হয়। হুম তাকে বলা হয় যে আপনি আমার বাবার বয়সী, আপনি হুম এটা করবেন না। হুম। এটা ঠিক? আমি জানি সে প্রচুর বড় বিদ্যাবান। এটা কি ঠিক হয়েছিল? আপনার কি মনে হয়? আপনাকে আমি এটা জাস্ট জিজ্ঞেস করলাম। না, আপনি ঠিকই বলেছেন। আমি তো কোনো সময় তাকে আমি তুলে ধরতে চাইছি না। আমি বলতে চাইছি রামচন্দ্র যেমন দেবতার আসনে এখন পূজ্য দেবতা, হুম, হুম, সেটা যেমন ঠিক, হুম, তেমনি রাবণ পুরোপুরি যে একটা ক্যারেক্টার, যে রাবণের আপনি যদি ক্যারেক্টারটা দেখেন, রামায়ণে যদি ক্যারেক্টারাইজ হুম, করেন, হুম, তাহলে রাবণের সব দিক খারাপ ছিল বা একটা পুরো নেগেটিভ, ওর হুম, মধ্যে কোনো পজিটিভ দিক ছিল না, হুম, এটা ঠিক নয়। যদি আপনি রামায়ণটাকে ঠিকঠাকভাবে পর্যালোচনা করেন, হুম, হুম, আমাদের কনসেপ্ট মাথায় আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে, রাবণ খারাপ, রামচন্দ্র ভালো। রামচন্দ্র অবশ্যই দেবতার আসনে পূজ্য দেবতা, হুম, কিন্তু সেখানেও যদি আপনি নেগেটিভ দেখেন, সেখানেও নাথিং ইজ পারফেক্ট আন্ডার দ্য সান, হুম, কোনো কিছুই পারফেক্ট নয়। তাহলে সীতা মায়ের পরীক্ষা তিনি অগ্নি পরীক্ষাই বা কেন নিতে গেলেন? সেটা সেই অবশ্যই। বিশ্বাস সেটুকু ছিল না? তাহলে আমি তো এখানে সব থেকে বলবো সীতামাই সব থেকে রামচন্দ্রের উপরে সীতামা। হুম, 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 কারণ তিনিই তো লাস্টে, আমি যদি স্বামী হিসাবে স্ত্রী হিসাবে দেখুন, আপনি দেবতা ছেড়ে দিন, তাহলে সেইটুকু বিশ্বাস নেই, ছিল না, তাই তিনি অগ্নি পরীক্ষার কথা ওই বিষয়টা আসলো কেন? কিন্তু রামচন্দ্রের যেমন সব দিক, আমি বেশিরভাগ দিক যেমন ভালো, তিনি দেবতার আসনে পূজ্য, হুম, হুম, তেমনি শুধুমাত্র রামচন্দ্রের যেমন আসছে রাবণ সব দিক খারাপ, এটা বলা যায় না। হুম, রাবণ হিরো না ভিলেন, এটা যেমন পর্যালোচনার বিষয় আছে, পুরোটাই খারাপ এরকম নয় সঠিকভাবে যদি দেখেন। হুম, হুম, নিশ্চয়ই, নিশ্চয়ই। কারণ রাবণ একজন দেবতা কিছু, কিছু কিন্নারদের জন্য। কারণ কিন্নাররা কিন্তু আ যখন দহন হয়, দহন মানে রাবণকে যখন জ্বালানো হয় তারা কাঁদেন। কারণ আ রাবণ তাদেরকে বউ হিসাবে গ্রহণ করেছিলেন একটা সময়, তাই জন্য তারা দেবতা হিসাবে তারাও মানে দেখুন, ব্যাপারটা কি হয় না আমাদের কোনো না কোনোভাবে আমাদের এটা বোঝানো হয় যে তোমার কাছে কর্মটা ভালো করতে হবে, তাহলে ধর্মটা তোমার অলরেডি তোমার পায়ে পা মিলিয়ে চলবে, ছায়ার মতো চলবে। এইজন্য আমাদের মনে হয় আমাদের সমাজ ব্যবস্থায় এই বিষয়টা চলে এসছে স্যার। তাই না আপনার এটা মনে হয় না? দেখুন, কর্ম শব্দটির অর্থ মানেই, কর্ম মানেই খারাপ ভালো মিশিয়ে থাকবে। হুম, হুম, সব হুম। কাজ আমি ভালো করব, দেবতারাও সব কাজ ভালো করেন না। না। তাহলে আহ, তিনি যদি দেবতা হয়ে সব কাজ ভালো না করেন, হুম, আমাদের দেবতার এখন যে পলিটিক্সটা হচ্ছে ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডে যদি আপনি চলে যান, হুম, তো সেই সময়ও ছিল রাজনীতি, সর্বত্র, মানে সে ঋগ্বেদের যুগেও রাজনীতি ছিল, এখনো আছে, ধরন পাল্টে গেছে, এটা ব্যাপার। দেখুন, দেবতাদের, আপনি যে দেবতার কনসেপ্ট, সেটা কিন্তু ঋগ্বেদে আমি প্রথমেই বলেছি ছিল না বৈদিক যুগে। হুম, তবু আমি যদি এখনকার ধরি, যেমন বিভিন্ন দেবতা কে আজকে পূজ্য হবে হুম, এই মর্তলোকে, সেই নিয়েও, আসন নিয়েও তাদের মধ্যে একটা ব্যাপার রয়েছে, হুম, যে হুম, কে আমি আসনটা পাবো, আমি পূজ্য কিভাবে হব। হুম, তো তখনই সেখানকার সেই রাজনীতি, আমাদের বর্তমানে যারা রাজনীতি, রাজনীতি ছাড়া তো আপনি কোথাও যেতে পারবেন না, সব জায়গায় রাজনীতি আছে। হুম। রাজনীতির কথা বললেন যখন রামায়ণ থেকে বেরিয়ে মহাভারতে ঢুকি তাহলে। মহাভারতে আ সবথেকে ইম্পোর্টেন্ট যিনি ছিলেন তিনি ছিলেন কৃষ্ণ। হুম, আমাদের সবকিছুর মাথায় উনার ছিল। হুম। আপনার মনে হয় না এখানে কৃষ্ণ খুব মানে ঠিক করেনি? আপনার কি আপনার কাছে কি মনে হয়? দেখুন, এই আপনি একটা কথা বলে দিলেন যেটা হচ্ছে খুবই বিতর্কিত বিষয়। কারণ কৃষ্ণ, হুম, এই যদি আমি মানুষ হিসেবে দেখি, হুম, ভগবান হিসেবে নয়, না, ভগবানটা আলাদা ব্যাপার, হুম, সে আমার কাছেও পূজ্য দেবতা, হুম, আপনার কাছেও পূজ্য দেবতা, হুম, সেই বিষয়টা আমি বাদ রেখে বলছি। আমি মহাভারতের দৃষ্টিকোণ থেকে বলছি। মহাভারতের দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণকে যদি আমি দেখি, তাহলে ওনার মতো পলিটিশিয়ান আর এই জগতে নেই, সবকিছুই উনিই ঘটালেন, হুম, ওনার জন্যই যুদ্ধ হলো, হুম, উনিই সবকিছু করালেন। তাহলে আমি যদি পলিটিশিয়ান শব্দের যথাযথ জন্য আমি শ্রীকৃষ্ণকেই বলতে পারি, উনি মানুষ হিসাবে, ভগবান হিসাবে নয়। যদি আপনি ওই গীতার প্রসঙ্গ বা এই ধরনের বিষয়গুলো যদি বাদ রেখে বলি, শুধু মানুষ হিসেবে ভাববেন, কারণ কথাটা খুবই বিতর্কিত বিষয়, হুম, 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 যে একজন ভগবান হিসেবে যিনি পূজ্য, তিনি আবার পলিটিশিয়ান কিভাবে হলেন? কিন্তু আপনি গোটা মহাভারত জুড়ে যদি দেখেন, সেখানে শ্রীকৃষ্ণ সব সময় মানে একজন আইডিয়াল পলিটিশিয়ান যদি বলা যায়, ওনার জন্যই সবকিছু ঘটেছে মহাভারতে, যা কিছু ঘটিয়েছেন উনিই ঘটিয়েছেন।
ওনার একটা মন্ত্র ছিল যে তুমি কেন বা কি জন্য জিজ্ঞেস করবে না, পাণ্ডবদের বলেছিল। কারণ উনি বলেছিলেন যে যা করব আমি করব, আর তোমরা আমি বলবো তোমরা করবে। ঠিক আছে। আপনার কাছে কি মনে হয় কর্ণকে যে কৃষ্ণ একটা প্ল্যান করে যিনি মানে মেরেছেন, সেটাই বলছি, মেরেছেন, ঠিক করেছিলেন? যিনি এত বড় একটা গ্রন্থ লিখলেন বা গ্রন্থের বাণী দিলেন, সেই মানুষটা যখন কর্ণকে ওরকমভাবে নিহাত্তা মারলো, ঠিক করেছে? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা যখন ছোটবেলায় পড়তাম মহাভারত রামায়ণ, এই বিষয়গুলো আসলেই কর্ণের বিষয় চলে আসে। খুব আসে। কেউ কেউ তো আবার কর্ণকেই বীর মনে করে। হ্যাঁ। আমাদের ভারতবর্ষের একটা ব্যাপার রয়েছে জানেন তো, যে রাজনীতি যুদ্ধ যেমন হবে, এই বিশ্ব শান্তির কথাও কিন্তু এই আমাদের বেদ, এই রামায়ণ মহাভারত, এই ধরনের আমাদের বিশ্ব শান্তির কনসেপ্ট সারা পৃথিবীদের মধ্যে এই বেদ, এই আমরাই আর্য ধর্মগ্রন্থ, যদি ধর্মগ্রন্থ হিসাবে বলেন তাহলে সনাতন নয়, আর্য ধর্মগ্রন্থ। তাহলে এই আর্য ধর্মগ্রন্থে যদি বেদ আসে, বেদ আমার মতে বেদকে কোনো ধর্মগ্রন্থই নয়, গ্রন্থ হিসেবে দেখা দরকার। কারণ আজকের দিনেও আপনি যদি গুগল সার্চ করেন সেখানেও দেখতে পাবেন ওয়ার্ল্ডের প্রথম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। তাহলে তার আগে কিছু নেই কিন্তু কারোর, কোনো দেশের, আমাদের ভারতবর্ষেই। তাহলে সেটা বিশ্ব শান্তির কথা যেমন বলেছে, সেখানে আপনি যদি পরবর্তীকালে রামায়ণ মহাভারতে চলে আসেন সেখানে যুদ্ধের কথাও বলেছে। তাহলে যুদ্ধের বিষয় আসলেই এই কর্ণর বিষয় চলে আসবে। আবার কর্ণকে কেউ কেউ তো কর্ণকে শ্রেষ্ঠ বীর, আমি আগেই বললাম, মনে করেন। দেখুন, শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে আমিই ভগবান, কোথাও কেউ কিন্তু এই কথা বলেনি। শ্রীকৃষ্ণই প্রথম বলছেন যে আমিই ভগবান, তুমি আমাকেই দেখো, দেখেই তিনি বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন। তাহলে উনিই সবকিছু ঘটিয়েছেন। আর নিয়তি বলে একটা বিষয় আছে, ওটা ঘটবেই আর ওটা ঘটাবেই, না হলে পতন হবে না। তো এটা জাস্ট উপলক্ষ। এবার ঠিক করেছেন কি ভুল করেছেন এগুলো তো বিতর্কিত বিষয়। আমি বলবো ঠিক করেছেন, আপনি বলবেন ঠিক করেননি, বা আমি বলবো ঠিক করেনি, আপনি বলবেন ঠিক করেছে। যে কোনো একটা হবে, যে কোনো একটা হবে। আপনার কি মনে হয়, আপনি রাখবেন না এই বিষয়টা? আমার মনে হয় ঠিক করেছে, কারণ একটা মেয়েকে তুমি অপমান করতে পারো না ভরা সবাই, এটা নিয়েই তো যুদ্ধ। দ্রৌপদীকে বাজে কথা বলেছিল বলেই তো কর্ণকে এরকম শাস্তি পেতে হলো। না, অবশ্যই অবশ্যই। দেখুন, মেয়েদের বাজে কথা বলা, এই যে মেয়েদের অপমানজনক বিষয়টি চলে আসলো, আমাদের সবার কনসেপ্ট আছে জানেন তো, এই এখনকার যুগে নারীদের বেশি সম্মান দেওয়া হয়, আগেকার দিনে দেওয়া হতো না। সম্পূর্ণ ভুল কনসেপ্ট। আপনি যদি বৈদিক যুগ দেখেন, সেখানে নারীদের আসন ছিল সর্বোচ্চ। আপনি যদি বেদের ঋষি আছে নারী বহু, অপালা, বিশ্ববাড়া, গায়ত্রী, লোপামুদ্রা, এরকম বহু নাম আছে যারা বিদুষী ছিলেন। তো সেখানে তারা বেদের যুগে তাদের আসন ছিল সর্বোচ্চ। যদি আমি বলি, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পরিবর্তন হয়েছে, অর্থাৎ বৈদিক যুগে নারীদের অসম্মান সেই অর্থে বিশেষভাবে তুলে ধরার কোনো, আমি পাইনি, অন্তত ছাত্র হিসাবে। থাকতে পারে, আমি পাইনি, আমার পড়াশোনার মধ্যে পাইনি। শ্রুতিতে, অর্থাৎ আপনি যে শব্দটি প্রথমেই আমাকে বলেছেন, শ্রুতিতে কিন্তু নারীর সম্মান যথাযথভাবে দেওয়া হতো। কি, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। এই যে নারী পুরুষ কনসেপ্ট, সেখানে সবাই সমান, অর্থাৎ নারীদেরও যেমন একটা শিক্ষার ক্ষেত্রে অধিকার আছে, পুরুষদেরও আছে। বিদ্যা চর্চার ক্ষেত্রেও ছিল, বৈদিক যুগে বহু নারীর নাম পাই আমরা যারা বিদ্যা চর্চার ক্ষেত্রে অংশগ্রহণ করেছিল। শ্রুতি থেকে যখন স্মৃতিতে আসছি, স্মৃতি বলতে বোঝাচ্ছে এই আপনি মানে আমি যে সমস্ত বই নাম বলে আপনি হয়তো বুঝতে পারবেন, যেমন মনুসংহিতা, যাজ্ঞবল্ক, এই ধরনের ধর্মশাস্ত্রের বিষয়গুলো যখন চলে আসছে, সেখানে আস্তে 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 কিছু জায়গায় তাদের এই যে মতের পরিবর্তন হচ্ছে, সেখানে আপনার যে আমাদের যে আধুনিক মত, সেটাতে আমরা দেখতে পাই যে নারীদের কিছুটা এই যে বিভিন্ন শব্দগুলো যখন প্রয়োগ করছি, কিন্তু এটা কিন্তু শ্রুতিতে ছিল না, স্মৃতিতে পরিবর্তন হলো। এবার আপনি তাহলে প্রসঙ্গে আপনি চলে আসতে পারেন মনু। আমরা তো এখন একটা খুব স্লোগান আমরা দিই, মনুবাদ নিপাত যাক। মনু যারা বলে, হয়তো তাদের কনসেপ্ট তাদের দিক থেকে ঠিক, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই মনুকে জানেন না বা মনুকে পড়েননি। আমার জানা বহু লোক আছে, ছেলে মেয়ে টিচার, তারা বিভিন্ন গবেষণা কাজে যুক্ত আছে, অন্য বিষয়, তারা এই স্লোগান দিচ্ছে, মনু সম্বন্ধে মনুকে বাজে কথা বলছে। আমি বলছি না যে মনু সব কিছু ঠিক, আমি আগেই বলেছি কোনো কিছু সর্বোচ্চ ঠিক হলে সবকিছু ঠিক দেবতাদের ছিল না, তা আমাদের কি ঠিক থাকবে সবকিছু? তাহলে মনু বহু কিছু ভালো কিছু বলে গেছে। আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে দেবতারা কোনোদিনও ঠিক না,
আপনি পাঠ্য বইকে বিশ্বাস করেন? দেবতারা ঠিক নয় এটা আমি বলছি না, দেবতাদের মধ্যেও ভুল রয়েছে। ভুল হয়েছে বা ভুল করেছেন হ্যাঁ, তারা। আমাদের আপনি যেগুলো কি আমরা পাই আপনি কি পাঠ্য বইকে বিশ্বাস করেন, হ্যাঁ কি না? পাঠ্য বই, পাঠ্য বইকে। হ্যাঁ পাঠ্য বই তো ছাত্র হিসেবে যেটা আপনি বিশ্বাস করতেই হবে। পড়াশোনা করেছেন এবং পড়াশোনা করে আজকে আপনি যে হ্যাঁ হ্যাঁ জায়গায়, অবশ্যই পাঠ্য বইকে তো বিশ্বাস ফিলোসফিতে করতে হবে। এটা কেন লেখা আছে যে দেবতাই একমাত্র ঠিক? দেবতাই একমাত্র ঠিক। ফিলোসফিতে লেখা আছে। ফিলোজফি, ফিলোসফিতে দেখুন ফিলোজফি শব্দ বললেই বিতর্কিত বিষয় আবার চলে আসবে, মানে আপনার আজকে অনুষ্ঠানে আমি মানে বিতর্কিত বিষয় হয়ে যাচ্ছে। না 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 না, আমি আমি ফিলোজফি, না না, আমি কেন বলছি এই কথাটা, আমাদের কথাবার্তাটা না অন্যরকম হচ্ছে কিছু, মানে আশা করবো মাইন্ড করবেন না। না, না। বিতর্কিত না হলেও স্যার এটা মানে আমি না দেখছি আপনি যেটা বলছেন কোনো না কোনো জায়গা থেকে আপনার এই যে পার্সপেক্টিভটা ওখানে ঠিক আছে, কিন্তু আবার অন্য জায়গা থেকে কিন্তু ওই পার্সপেক্টিভটাও ভুল আবার। হ্যাঁ মানে যদি ফিলোসফিতে লেখা আছে যে ভগবানই একমাত্র ঠিক, উনি যা করেন যদি মনে হয় তোমার কাছে ভুল, কিন্তু তার কাছে এই মানে সংখ্যা বা এই সংজ্ঞা হিসাবে তারা ঠিক। হ্যাঁ, দেখুন চোরের কাছে চুরি করাটা ঠিক মনে হয়, এটা হয়তো। আর ফিলোজফি যে শব্দটা আপনি বললেন, ফিলোজফি শব্দটা আমাদের এক্ষেত্রে প্রযোজ্য নয়। ফিলোজফি আর দর্শন শব্দটা কিন্তু এক নয়। না, দর্শন আলাদা, ফিলোজফি আলাদা। একদম। তাহলে দর্শন শব্দের অর্থ হচ্ছে যিনি দেখবেন। হুম হ্যাঁ, আমি আমার চোখে জিনিসটা সুন্দর তখন হচ্ছে যখন আমার দৃষ্টিভঙ্গিটা, আমি ভাবছি ওটা সুন্দর, হুম আপনার কাছে সেটা অসুন্দর হতে পারে। আমার চোখে এই নারীকে সুন্দর লেগেছে, হুম, আপনার কাছে নাও লাগতে পারে, তাই তো? ঠিক। তাহলে সবকিছু দৃষ্টিকোণের উপর নির্ভর করছে। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখা। স্যার আমরা তো বেদ নিয়ে আলোচনা করলাম, হুম। তারপর ঢুকলাম আমরা রামায়ণে, তারপর ঢুকলাম রাজনীতি মানে মহাভারত। এবার আমরা বর্তমান নিয়ে একটু কথা বলি স্যার। ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, বর্তমানে যদি একটু পেছন দিকে যাওয়া যায়, দুর্গা পুজো হুম, এবং দুর্গা নিয়ে আপনার একটা বই আছে, হুম। ভাই একটু দে ওনাকে। স্যার বইটা যদি একটু বলেন, বইয়ের মধ্যে আমি প্রথমে বলুন কোথা দিয়ে পাবো এই বইটা, কারণ বই মেলা চলে গেছে, হুম। এবার কোথা দিয়ে পাবো এই বইটা যদি একটু ছোট দর্শকদের কাছে বলেন। দেখুন, দুর্গা, যে আমি দুর্গার উপরে যে দেবী দুর্গাকে নিয়ে হুম একটা বই লিখেছি, যে নাম নাম দিয়েছি যে দুর্গা শক্তি। তো এই দুর্গা শক্তি বইটি আপনি কলেজ স্ট্রিটে পাবেন, সেটা হচ্ছে সংস্কৃত বুক ডিপো এই বইটি পাবলিশ করেছে। হুম হুম এই নামটিতে দেখুন কোথাও দুর্গা, দেবী দুর্গার ছবি নেই, না সিম্বল আছে একটা ত্রিশূল, হুম দুর্গা শক্তি। এখানে দেখুন তারপরে বলা আছে বেদ থেকে বর্তমান। দুর্গাই কনসেপ্টটি কি বেদে ছিল, না এখন তৈরি হয়েছে, মানে আধুনিক যুগে তৈরি হয়েছে, বা রামচন্দ্রই প্রথম দুর্গার আবির্ভাব ঘটিয়েছে, হ্যাঁ, তার আগে দুর্গা ছিল না? তার আগে আমি জানি না স্যার, আমি তো জানি আমরা রামচন্দ্র করেছিলেন, আমার একটা সময় রাবণ করেছিলাম, বলে দুটো টাইমে দুর্গাপুজো হয় হুম আমাদের বেঙ্গলে। হুম। তো যে দুর্গাপুজোটি গেল, হুম সেই দুর্গাপুজোর সময় এটা আপনার মহালয়ার দিন এই বইটি আমার পাবলিশড হয়েছে। এর কনসেপ্টটি হচ্ছে দুর্গা, এই শব্দটি আমার ঋগ্বেদে কি বলা আছে সেখান থেকে শুরু করে আজকের দিন অবধি। তাহলে দুর্গা পূজার এই যে কনসেপ্ট, এটা কিন্তু ঋগ্বেদে ছিল না। দুর্গা নামক কোনো শব্দ ঋগ্বেদে নেই। সেখানে কি আছে? দুর্গ। দুর্গ দুর্গ অর্থাৎ যে এই দুর্গম পথকে সহজেই আমাদের অতিক্রম করায়, তিনিই হচ্ছেন দুর্গা। কনসেপ্ট হচ্ছে এটা। এখানে আমাদের যে পূজার যে কনসেপ্ট আছে, যে দুর্গাপূজার কনসেপ্ট আছে, সেই পুরো পুজোর কোনো কথা ঋগ্বেদে উল্লেখ নেই। হ্যাঁ, দুর্গা শব্দের উল্লেখ বা কিছুটা, বেশ কিছুটা আমরা পাই, সেটা হচ্ছে যজুর্বেদে গিয়ে। তারপরে আস্তে 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 শ্রুতি স্মৃতি এগুলো সব পার করে আপনি যে প্রশ্নটা আমাকে তুললেন, রামায়ণ প্রসঙ্গ আসলেই দুর্গার প্রসঙ্গ চলে আসে। তো এই বইটিতে আমি দেখিয়েছি দুর্গা একটা শক্তি। তিনি যেমন ঋগ্বেদে পক্ষান্তরে বলা আছে একটা শক্তি, আজও সেই শক্তি দুর্গা সর্বত্র বিরাজমানা। কিরকম? সেই আপনি নিউটন, স্যার আইজাক নিউটন থেকে শুরু করে, ব্ল্যাক হোল থিওরি থেকে শুরু করে, মেডিকেল সার্জারি থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, সর্বত্র দুর্গার উপস্থিতি আছে। রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, সর্বত্র দুর্গার একটা শক্তি
শক্তি হিসাবে যদি আপনি দেখেন, তাহলে সর্বত্র তার উপস্থিতি আছে। আমি এই দুর্গা শক্তি বইটি এই কনসেপ্ট নিয়ে লিখেছি। যখন দুর্গাপুজো হলেই আমাদের সন্ধি পুজোর বিষয় চলে আসে তো। হুম তো সন্ধি পুজোর বিষয়টা কি? সে বিষয়টি হচ্ছে যে আপনার অষ্টমী এবং নবমী দুটো তিথির মিলনস্থল, যে মিলন হচ্ছে তার সেই কিছু সন্ধিক্ষণের সময়কাল। এটাকে আমি দেখিয়েছি বর্তমানের প্রেক্ষাপটে আসরিক শক্তি যে বারবারন্ত হয়েছে, চলছে আমাদের সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়েই, যে যুদ্ধের পরিস্থিতি, এটার বিনাশ মানে খুব বেশি দিন নেই। আসরিক শক্তির যে আমাদের বারবারন্ত হচ্ছে, এর তো একটা লিমিট আছে, কতদিন চলবে। তো আমাদের ভালো দিন আসবে। তো এর ভাবনা নিয়েই এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দুর্গাপুজোর এই সন্ধি পুজোর কনসেপ্টটাকে আমি এখানে তুলে ধরেছি। ওকে সেখানে আপনার, যদিও এটা বলা দরকার যে আর্চিগড়ের আমার ঘটনা, সেখানেও এটা স্থান পেয়েছে। বর্তমান রাজনীতি, সেটা কেন্দ্র রাজ্য বিভিন্ন দিক হতে পারে, তার মধ্যেও যে দেবী দুর্গার প্রভাব রয়েছে, তার উপস্থিতি রয়েছে, সেটাও ওই বইটিতে আলোচিত রয়েছে। অর্থাৎ রাজনীতি থেকে ঋগ্বেদ, কোথাও এ বাদ যায়নি দেবী দুর্গার উপস্থিতি, সর্বত্র দিয়ে আমি এই বইটি আমার মতো করে, আমি আমার যেটুকু আমার ভাবনা সেটুকু দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। পড়লে অবশ্যই ভালো লাগবে, এটুকু বলতে পারি, অন্য ভাবধারা। দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর পর আসে আর কালী পুজো। তো কালী পুজোর যে বিষয়টা আছে আমরা যে দেখতে পেয়ে থাকি, সেটা নিয়েও আপনি একটা বই লিখেছেন স্যার। হ্যাঁ, একটা বই সেটার লিখেছি। ব্যাপারে যদি একটু বলেন ওটার ব্যাপারে। সেই বইটি হচ্ছে মহাকালের কালী। তো এই বইটি আমার সংস্কৃত পুস্তক ভাণ্ডার, এখন ম্যাক্সিমাম বই আমার এখান থেকেই আর কি বার হচ্ছে। বেদ থেকে বর্তমানে একটা সিরিজ চলছে, তার বিষয়ে বিভিন্ন বিষয় আসছে। এই মহাকালের কালী যে বইটি আছে, কালী, কালী এই শব্দটি কোথা থেকে আসলো? মহাকাল, মহাকালের থেকেই কালীর সৃষ্টি। তো এই বিষয়গুলো হচ্ছে আমার একটা সূক্ত আছে বেদে, কাল সূক্ত। এই কাল সূক্তের সঙ্গে রিলেট করে কালীর যে কনসেপ্ট, আমাদের আধুনিক যে কালী পুজো, এখানে যে কালী রয়েছে, এটাকে যদি আমি সিম্বলিক হিসেবে কোনো শক্তি হিসাবে দেখি, তার শক্তি নিহিত আছে, অর্থাৎ বলা আছে সেই আমাদের কাল সূক্তে, অথর্ব বেদের কাল সূক্তে। তো এখানে কালীকে আমি বিভিন্নভাবে দেখিয়েছি। সেটা হচ্ছে আমাদের বেদে, বেদে কালীর কি ব্যাপার, মানে কালী কিভাবে বেদে আলোচিত হয়েছে, তারপরে পুরাণে কিভাবে কালী আলোচিত হয়েছে, তারপরে হচ্ছে বর্তমান সময় কালী কিভাবে আলোচিত হয়েছে, অর্থাৎ বেদ উপনিষদ পুরাণ থেকে শুরু করে বর্তমান সময়ে, এবং কালীর যে বিভিন্ন রূপ আছে, আমি এখানে 40 প্রকার রূপের কথা তুলে ধরেছি। সেই রূপের এবং তার যে বিভিন্ন হাতে, কালীর যে বিভিন্ন হাত আছে, এরকম উল্লেখ আছে যে 4টি, কেউ, আমি এখানে 10টা হাতও দেখিয়েছি কালীর, বিভিন্ন রূপের সঙ্গে তুলনা করে। তার যে অস্ত্র আছে, সেগুলো বর্তমানে সেই অস্ত্রগুলো কিসের সিম্বল, এবং কালীর রূপগুলো কিসের, কি আমাদের পরিচয় বহন করছে, সেগুলো কি শুধুই আমাদের আধ্যাত্মিকতা, নাকি তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে। এবং এই কালী পুজোর ইতিহাস, ভারতবর্ষে কালী পুজোর ইতিহাস বলে একটা বিষয় ছোট্ট তুলে ধরা হয়েছে। সেখানে আমাদের, আমি যেখানে কর্মস্থল, অর্থাৎ ভগবানের কৃপায় আমি যেখানে চাকরি করার সুযোগ পেয়েছি, সেই কালীঘাট, তারও যেমন ইতিহাস রয়েছে। আপনি যদি মুর্শিদাবাদে চলে যান, সেখানে মুর্শিদাবাদের রাজবাড়ি, ছোট রাজবাড়ি, বড় রাজবাড়ি, যে রাজবাড়ি কনসেপ্ট, সেখানেও সেই বিষয়গুলো এসেছে। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে বিশ্লেষণ করে এবং জায়গাটাও আপনি বলে দিয়েছেন কোথায় পাওয়া যাবে। আমার এবার একটু কিছু প্রশ্ন যদি রাখি আপনার সাথে। অবশ্যই অবশ্যই। আমি দুর্গা পুজো নিয়ে আমার কোনো প্রশ্ন নেই সেরকম, কারণ আমার চ্যানেলে অনেকে আছে যারা তন্ত্র নিয়ে আসে, হুম এবং আপনার ওই বইতে যদি সূচিপত্র দেখা যায় হুম সেখানে তন্ত্র আছে। হুম। আপনার মনে হয় না যে কালী মাকে নিয়ে পুরো তন্ত্রটাকে বেস করে আজকালকার দিনে কাজ হচ্ছে? দেখুন, আমি হচ্ছে ছাত্র হচ্ছে সংস্কৃতের, অর্থাৎ মন্ত্রে। আর আপনি জিজ্ঞাসা করলেন আমাকে তন্ত্রে। মন্ত্র আর তন্ত্রের মধ্যে পার্থক্য আছে। মন্ত্র বিষয়ক আর তন্ত্র বিষয়ক। তন্ত্র বিষয়ক আমি ছাত্র নই ওই বিষয়ে। কিন্তু আমার সংস্কৃত বিষয়ে যেহেতু আমি ছাত্র, তো সংস্কৃত বিষয় পড়তে গিয়ে, এই বেদের ছাত্র, তো বেদ পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, দেখুন, তন্ত্র জানা সঠিকভাবে লোকের অভাব রয়েছে। আমরা সবাই
তান্ত্রিক বলতে পারি নিজেকে। সবাই আমরা বলে দিচ্ছি আমি তান্ত্রিক, আমার একটা ডিগ্রি আছে, আমি জ্যোতিষ, এইসব চর্চা করছি। কিন্তু সঠিক জানা লোক যদি থাকে তাহলে তার অবশ্যই কিছু প্রয়োগ রয়েছে। যেমন আমি এখানে দেখিয়েছি, বেদে যেমন কালী আলোচিত হয়েছে, পুরাণে যেমন কালী আলোচিত হয়েছে, যেমন তন্ত্রশাস্ত্রেও কালী আলোচিত হয়েছে। হুম। কিন্তু তান্ত্রিকদের পূজা করার পদ্ধতি ভিন্ন। আপনার গৃহে যে সমস্ত পূজা অর্চনার মধ্যে কালী পুজো হচ্ছে আর তন্ত্র সাধনায় যে কালী পুজো হয় সেখানে কিন্তু পদ্ধতি ভিন্ন রয়েছে। তাই তন্ত্র বা তান্ত্রিক এই বিষয়টি একটু জটিল বিষয়, কিন্তু সঠিক জানা, আমার ভাগ্য পরীক্ষা করা হয়তো জ্যোতিষশাস্ত্র অবশ্যই একটা বিশাল বড় শাস্ত্র রয়েছে, কিন্তু সঠিক জ্যোতিষ জানা লোকের অভাব রয়েছে। কারণ আমরা সবাই জ্যোতিষ নিজেকে বলে দিচ্ছি, কোনো জ্যোতিষী আমার দেখা সেরকম চোখে পড়ছে না যে অরিজিনাল সংস্কৃত বই, যে জ্যোতিষ তো আর বাংলায় লেখা ছিল না, জ্যোতিষশাস্ত্র যদি আপনি দেখেন সেখানেও সংস্কৃত বিষয় চলে আসবে। তো সেটাকে উচ্চারণ করে পড়ে বোঝার সঠিক লোকের অভাব রয়েছে। অবশ্যই ঠিক আছে, অবশ্যই আছে, বাস্তুশাস্ত্রও আছে, তন্ত্রও আছে, জ্যোতিষও আছে, সবই আছে, নেই কোনোটাই নয়। স্যার আমরা কিন্তু দেখতে পেয়েছি রামায়ণে আম, ইন্দ্রজিৎ কিন্তু তন্ত্র সাহারানি কিন্তু ওই যে মানে লড়তে যাবে এই সময়টা তার আগের, লড়তে যাওয়ার আগে একটা কোনো একটা তন্ত্রের ক্রিয়া করছিলেন, যেখানে গিয়ে লক্ষণ হনুমান গিয়ে বাধা দেয় এবং তাকে মারে ওখানে। ঠিক আছে, তো সেই সময় কি তন্ত্রটা আলাদা হতো আর এখন কি একটু আলাদা হয়, এটা বলতে চাইছেন আপনি কোনোভাবে? না, আমরা নিজেরা মডিফাই করে নিয়েছি। তন্ত্রশাস্ত্র তো একটাই ছিল, যে তন্ত্রশাস্ত্র, আমি যদি বেদ বলি, বেদ তো আমি নিজেকে আজকে মডিফাই করে নিতে পারবো না নিজের মতো করে। কিন্তু তন্ত্রশাস্ত্র আমাদের সঠিক জানা লোকের অভাব রয়েছে। এখানে যদি আপনি শুনে বলছেন? হ্যাঁ, এটা আপনি শুনে বলছেন? কি শুনে বলছি? মানে যখন কেউ এটা কথা বলছে তন্ত্রের ব্যাপারে, তখন তো সংস্কৃত ভাষাগুলো আপনি বুঝতেই পারছেন। না, আমি তো দেখছি, আমি তো এই বিষয়েরই ছাত্র। তো আমিও তো এখানে আপনার মতোই, আমি তো চলাফেরা করছি আজকে সব বিভিন্ন জায়গায় চলাফেরা করছি, সেখানেও তো আমাদের তান্ত্রিকদের সাথে পরিচয় হয়, যিনি জ্যোতিষশাস্ত্র চর্চা করেন তার সাথেও পরিচিত হচ্ছে আমরা। এই যে আপনি বললেন, আপনি একটা গন্ধ পান যেটা ভুল না, ভুল গন্ধ পাই বলতে আমার চোখে সেরকম পড়েনি যে খুব ভালো, অবশ্যই আছে, নেই তা নয়, এই যে কিন্তু আমার চোখে অবশ্যই ভালো বা এরকম যে দোনোমনো মেবিটা আছে, আপনার মনে হয় না এটার জন্য দায়ী আমাদের অতীতের কিছু কিছু লোকেরা আমাদের উপর আক্রমণের ফলে বা নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেওয়ার ফলে এই মেবিটা এসছে এই কারণে? না, মেবিটা এসেছে বিভিন্ন কারণে, শুধু আমাদের জ্বালিয়ে দেওয়ার লোক বিষয়টা ঠকানো নয়। তো ব্যাপারটা আলাদা ব্যাপার, ওটা আমি এখনকার কলিযুগের কথা হ্যাঁ, যদি আপনি বলেন, কলিযুগের মধ্যেও তো ওরা পড়ছে, যারা বাইরে থেকে এসছে মোগল সাম্রাজ্য থেকে বা ইয়ে কি আরে ভুলে যাই আমি, খলজি যে আপনার নালন্দা বিশ্ববিদ্যালয় পুরো জ্বালিয়ে দিল, 3 মাস ধরে নাকি আগুন জ্বলেছে। তা আপনার মনে হয় না যে ওই কারণে আমাদের মানে উত্তর ভারতের যে বৈদিক জ্যোতিষী বা এই যে জ্ঞানের জায়গাটা একটু কম হয়ে গেছে ওটার কারণে? শুধু তাই না, জ্যোতিষ কেন বলবো, সমস্তটাই আমাদের যে সমস্ত বিষয়, যে বেদের বিষয় বা সংস্কৃতের বিষয়, আমাদের আগে তো এই চর্চা, আমি আপনাকে আগেই বলেছি, সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর প্রথম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। তারা সেখানে কি পরিমাণ জ্ঞান ভান্ডার আছে, আজকে জার্মান, জাপান, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন সবাই এই চর্চা করছে, আপনি যেখানে যাবেন এই চর্চা হয়। যদি আপনি বেদ বিষয়ক চর্চা হচ্ছে সর্বত্র, তাহলে আমাদের যে জ্ঞানভাণ্ডার ছিল সেটা বিভিন্নভাবে প্রত্যেকেই, যারা বাইরে থেকে এসেছে প্রত্যেকেই সেটাকে লুট করে, নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়েছে। যেটুকু আছে এটাও আমাদের কপাল ভালো, এইটুকু রয়েছে, এটুকু আমরা চর্চা করার সুযোগ পাচ্ছি। আমাদের দেশের জিনিস আমরা বিদেশে গিয়ে টিকিট কেটে দেখছি। হ্যাঁ, তো আমাদের এই পরিণতি, এটা কি একদম ক্যাচি কথা বললেন। তো এই পরিণতি সেখানে কি হলো, যে আমাদের যা কিছু রয়েছে সেটুকুতে আমরা চর্চা করছি, এর মধ্যেই যা কিছু ভালো খোঁজার চেষ্টা করছি। আমি এই বিষয়ে একটা বই লিখেছি, ইরিগেশন সিস্টেম। সেটা হচ্ছে বেদ থেকে বর্তমানে, আমি বললাম এটা প্রথম, যেটা একটা সিরিজের মধ্যে প্রথম বইটি আসছে, সেটা হচ্ছে সেচ ব্যবস্থা, ইরিগেশন সিস্টেম। আপনি যে বিদেশ যে শব্দটি ব্যবহার করলেন যে ইংরেজরা, তো এই বইটি হচ্ছে বেদ থেকে বর্তমান সেচ ব্যবস্থা, ইরিগেশনের উপরে। সেটাও সংস্কৃত পুস্তক ভান্ডার থেকেই প্রকাশিত হয়েছে। তো এটা বই মেলাতে প্রকাশিত হয়েছে, এইবারে বই মেলা। দেখি স্যার, একটু দেখি। হ্যাঁ, অবশ্যই। তো এখানে বুঝতে পারবেন যে আমাদের সেচ ব্যবস্থা, ইরিগেশন কনসেপ্ট, যেটা আমরা সারা বিশ্ব এখন জানে
যে আর্টিফিশিয়াল ইরিগেশন, ন্যাচারাল ইরিগেশন, দুটো আমাদের ইরিগেশন হয়। সেটা ঋগ্বেদের সময়ই বলা আছে যে আমাদের এই দুটো কনসেপ্টই ওখানেই আছে, বলে দেওয়া আছে। অর্থাৎ আমাদের জ্ঞানভাণ্ডার কোথায় ছিল আপনি বুঝতে পারছেন। এবার ব্রিটিশদের কথা আসে, ব্রিটিশটা ভারতবর্ষে এসেছিল কি করতে এসেছিল? আমি যদি ইরিগেশনের কনসেপ্টের যদি ধরি, সে তো আমরা সবাই জানি কি করতে এসেছিল। ইরিগেশনে দেখুন, ওরা প্রথমে ইরিগেশন নিয়ে ভাবেইনি, ওরা সবকিছুর মধ্যে বিজনেস মেন্টালিটি। ভারতবর্ষের জ্ঞানভাণ্ডার ওরা তো পরে বুঝেছে যে কি আছে এখানে, সব কিছু আছে, এমন কোনো জ্ঞান নেই, বিষয় নেই যে ভারতবর্ষের, যে আমাদের বেদের মধ্যে সংস্কৃত বিষয়ের মধ্যে আলোচিত হয়নি। সব কিছু আছে, সবকিছু ভালো আমি সেটা বলবো না, কিন্তু সব ভালোই বেদে আলোচিত রয়েছে। এবার এই ইরিগেশনের বিষয়টা আমি চর্চা করতে গিয়ে দেখলাম, যখন দেখুন এটা ঋগ্বেদ সামবেদ, যদি মানে বৈদিক সময়টা আসছে, বৈদিকের পরবর্তীতে স্মৃতিতে আলোচনা হচ্ছে, রামায়ণ মহাভারত, তার পরবর্তীতে একটা সময় আমি এখানে আলোচনা করছি, সেটা হচ্ছে যখন আমাদের ইংরেজরা ভারতবর্ষে এসে গেছে, অর্থাৎ স্বাধীনতার পূর্বের সময়কালটা যদি আমি দেখি, সেই সময়ে ইরিগেশনের কনসেপ্ট ওরা ঠিক নিতেই পারেনি, অর্থাৎ বেদকে চর্চা করেনি, তখনও নিতেই পারেনি। কিভাবে করেছে বিষয়টা? ওরাকে ভাবছে হচ্ছে বিজনেস মেন্টালিটি, যে এখান থেকেও রেভিনিউ আর্ন করা যায়, সেই কনসেপ্টটা প্রথমে ওদের মাথায় ছিল না। যেদিনকে বুঝতে পেরেছে যে ইরিগেশনের মাধ্যম দিয়েও আমার রেভিনিউ আর্নিংস হবে, তখনই সঙ্গে সঙ্গে ওরা কি করলো, এই সেচ ব্যবস্থার উন্নতি শুরু করলো। প্রথমে সম্পূর্ণ নেগলেক্টেড করেছিল, এই বিষয়টার উপরে কোনো জোর দেয়নি। পরবর্তীকালে ইরিগেশন কমিশন তৈরি করে দিল 1901-এ। তারপরে আস্তে 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 ওরা কি করলো, যে যেটুকু আমার রেভিনিউ আর্নিংস হবে সেই অনুযায়ী আমার সেচ ব্যবস্থা উন্নতি করলো। ভারতবর্ষের ইরিগেশন উন্নতি হবে এটা তো তাদের মাথায় কোনো মতেই আসবে না, আসা উচিত নয়, কারণ ওরা আমাদের লুট করতে এসেছে। কোনো জায়গায় ভুল হচ্ছে না? বলুন। আমার যতদূর আমি হিস্ট্রি পড়েছি, সেখানে লেখা আছে যে ওরা গোলমরিচকে খুব সোনার মতো করে ভাবতো। তো তারা যখন গোলমরিচের জন্য এখানে আসে, এবং তারা কিন্তু ওই গোলমরিচকে খুবই সোনার মতো ভাবতো, এবং তারা কয়েক কিলো কিলো সোনা দিয়ে তারা গোলমরিচের ওই স্বাদটা পাওয়ার জন্য ইউরোপ কান্ট্রিতে যেত। এবার তারপর থেকে শুরু হয়ে গেছে যে ওরা বুঝতে পেরে গেছে যে আমাদের ইন্ডিয়া, ওরা তো কোস্টাল এরিয়াগুলো ঢুকেছিল, ওরা তো মাঝখানে মানে ইন্ডিয়ার মাঝখান বরাবর বা এখানে শস্য কেমন ছিল যা তো জানে না তারা। তারপর আপনার মনে হয় না স্যার এটা একটা ওদের প্রথম দিকে আমরা একটু বেশি সুযোগ দিয়ে দেওয়ার ফলে আজকে এরকম আমাদের অবস্থাটা হয়েছে? সে তো সর্বত্র, সুযোগ না পেলে ক্ষতি কিভাবে হবে? যেখানে ক্ষতি হচ্ছে, যেখানে কিছু খারাপ কাজ হচ্ছে, সেখানে আপনি যদি আপনার ঘরে তালা বন্ধ রাখা উচিত, সেখানে আপনি দরজা খুলে রেখেছেন, ক্ষতি তো হবে স্বাভাবিক। এটা তো আপনি ঠিকই, যুক্তিটা তো আপনার ঠিকই। কারণ আমরা যখন দেখেছি যে আমরা যখন হিস্ট্রি পড়তে যাচ্ছি, এবং ওরা কিন্তু খুব চালাক ছিল, আমরা মানে চালাক তো ছিলই, মানে তারা তো নিজের পুরো সব কিছু আমাদের জেনে নিয়েছিলেন, কোথায় এদেরকে মারতে হবে, মানে কিভাবে একটা ধর্মযুদ্ধ লাগাতে হবে, সব যুদ্ধ লাগিয়েও চলে গেছে, না সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের যে এই যে আমাদের এখানে যে সেচ ব্যবস্থা যেটা বলছিলেন আপনি, লিখেছেন ওটা নিয়ে, আপনার মনে হয় না তার আগের যদি একটু কয়েক হাজার বছর পেছনে যাই, মেসোপটেমিয়াতে ছিল, তারপর ইজিপ্টে কিছু সেচ ব্যবস্থা দেখা যায় আমাদের, তারপর আরো অনেক জায়গায় দেখা যায়। তো আপনার মনে হয় না স্যার সেখান থেকে আমাদের ইন্ডিয়া কিছু অ্যাডাপ্ট করেছে? আমাদের ইন্ডিয়া অ্যাডাপ্ট করেছে, মানে আর্য সমাজ অ্যাডাপ্ট করেছে বা যদি বলতে পারেন, তখন তো ইন্ডিয়া ছিল না। তো আপনাকে তো প্রথমেই বললাম যে যদি আমরা যা কিছু প্রমাণ পাচ্ছি আজকের দিনে বসে, সেখানের মধ্যে আমি এখন সবাই আমরা নেট সার্চ করতে পারি, তাহলে সেখানে যদি আমি যাই দেখবো ওয়ার্ল্ডের প্রথম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। তাহলে সেই ঋগ্বেদেই তো প্রথম বলে দেওয়া হচ্ছে যে ইরিগেশনের কনসেপ্টটা, সেখানে আর্টিফিশিয়াল ইরিগেশন, ন্যাচারাল ইরিগেশন। আপনি একটা ওই যে যুগগুলো বললেন, যেমন আপনার সভ্যতার যদি আসি, তাহলে সিন্ধু সভ্যতার নামটা পাচ্ছি তো, এখান থেকে আমি সিন্ধু সভ্যতাটাকে সরিয়ে রেখে আমি শুধু সিন্ধু নদীটাকে নিচ্ছি। সিন্ধু নদী আর সরস্বতী নদী, বেদের যে সরস্বতী নদী, যেটা আজকে তার গতিপথ সেরকম নেই, এই যে সরস্বতী বললে আজকে কি হচ্ছে, সরস্বতী দেবী, সরস্বতী পূজার কথা বলা হচ্ছে। তাহলে এই সরস্বতীটা কিন্তু শুধুমাত্র বেদে দেবতা ছিল, এই দেবী ছিলেন, শুধু ওই বিদ্যার দেবী ছিলেন না, কি ছিলেন, ধনদাত্রী ছিলেন। মানে সরস্বতী ধনদাত্রী হিসেবে, হ্যাঁ ওখানে বলার আছে। এবার আপনি সিন্ধু সভ্যতা, যেহেতু মানে এটা অন্য বিষয়ে চলে গেল, সিন্ধু এবং সরস্বতী নদীকে উপর বেস করে আপনার সারফেস ফ্লো, সাবসারফেস ফ্লোর, বিস্তৃত বর্ণনা
বেদে করা আছে, এবং সেগুলো আমি এখানে তুলে ধরেছি এবং প্রমাণ সহ। এমন নয় যে আমি আপনার এখানে এসে একটা বলে দিয়ে চলে গেলাম, এর প্রমাণ কোথায় বলা আছে, কি শব্দ উল্লেখ করা আছে, এর বিস্তারিত আমি ওখানে উল্লেখ করে দিয়েছি। ওকে। এবং বর্তমানে আজকের দিনে 2022 অব্দির যা ডেটা পেয়েছি সব এখানে উল্লেখ করেছি। তার যে ইরিগেশনের যা আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আগে আমাদের ইরিগেটেড এরিয়া কত ছিল আর এখন ইরিগেটেড এরিয়া কত আছে, এই বিষয়টা উল্লেখ করেছে। এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটে ভাগ হওয়ার পরে ভারতের আন্ডারে কত পোর্শন মানে এরিয়া, ইরিগেটেড এরিয়া আসলো এবং আজকের দিনে কত পোর্শন ইরিগেটেড এরিয়া আছে, সে বিষয়গুলো এখানে বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে। এবং আমাদের ঋগ্বেদের সময় কি ব্যবস্থা ছিল সেখানে, ঋগ্বেদের তো আর ছবি দিতে পারবো না, না, তো না। যেটুকু আমি পাচ্ছি সেটুকু ছবি দিয়ে তুলে ধরেছি এখানে। লাস্ট একটা প্রশ্ন, আমরা একেবারে শেষের দিকে আছি পডকাস্টে, এবং আমার একটা প্রশ্ন হচ্ছে যেটা, যে স্যার সব জিনিস যদি আমি গুগলে পেয়েই যাব, হুম তাহলে আপনার বই আমি কেন পড়বো? হুম যদি এটা নিয়ে আজকে আমাদের পডকাস্ট শেষ করতে পারি। আমার কোনো বই গুগলে আপনি কিচ্ছু পাবেন না। কারণ আপনাকে একটা কথা বলি, আমার যে বিষয়গুলো চর্চা, কোনো বই এই গুগলে আপনি সার্চ করলে এই ধরনের কোনো তথ্য এখানে পাবেন না। কারণ সংস্কৃত বেদের যে মন্ত্রগুলো ওখানে বিস্তারিতভাবে বর্ণনা করে দেওয়া রয়েছে, সেগুলো আপনি ওইভাবে করে গুগলে মারলেন আর পেয়ে যাবেন, এগুলো পাওয়া যাবে না। তাহলে তো আমাদের চর্চাই অন্যরকম হয়ে যাবে, তাহলে আপনার মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। আমার হচ্ছে বেদ থেকে নিয়ে এসে বর্তমান রিলেটেড সমস্ত বিষয়গুলো যেগুলো আসছে সেগুলোকে নিয়ে পর্যালোচনা করা। হ্যাঁ, বর্তমানের সাথে রিলেট করতে গেলে আপনি নেট সার্চে পেয়ে যেতে পারেন কিছু পোর্শন, কিন্তু আমার পোর্শন হচ্ছে এই আপনার বর্তমান সমাজ কেন বেদ পড়বে বা বেদে আছে কি, সেটাকে আমাকে বেদ থেকে জানতে হয়েছে। আমি যেহেতু বেদের একজন ছাত্র, তাহলে বেদটা আমাকে পড়তে হয়েছে। আমি এমন নয় যে এখানে বেদে বলা হয়েছে, এরকম নয়, বেদে কোথায় বলা আছে এইটা যখন আপনি নেটে সার্চ করতে যাবেন, আপনাকে বিভিন্ন, আপনি কনফিউজড কোথা থেকে কি দেবেন, অথেন্টিসিটি আপনার থাকবে না। কিন্তু আমাদের কি বেদটা পড়তে হয়েছে, সম্পূর্ণ বেদ পড়া আমার পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি, আদৌ হবে কিনা আমি জানি না। যতটুকু আমার বেদ পড়ার সুযোগ হয়েছে আমাদের শিক্ষা মহাশয়দের কাছ থেকে, তো সেই রীতি অনুযায়ী যা পড়াশোনা করছি সেটাকে বর্তমান সময়ে খাপ খাইয়ে সেটাকে আমরা সাধারণ সমাজ, আমাদের ইয়াং জেনারেশন কিভাবে রিলেট করতে পারবে, সেটা আমার আলোচনা রয়েছে। এখানে নেটে সার্চ করলে এগুলো বিষয় আসবে না। আসবে না। না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকের পডকাস্টটা না একদম অদ্ভুত হয়েছে, এবং একটু তর্ক হয়েছে, একটু অন্যরকম ব্যাপার হয়েছে। আশা করবো আপনারও ভালো লেগেছে স্যার। আর অ্যাজ আ কে পডকাস্টে প্রথমবার আপনি প্রথমবার পডকাস্ট করছেন মনে হয়। না, আমি এর আগে 2-3টে করেছি। ওকে। সেগুলো অন্যান্য বিষয় একটা নিউজ চ্যানেলেও রয়েছে, কিন্তু আপনার এখানে এই যে সুযোগ দেওয়ার জন্য, আমাদের মতো সাধারণ ছাত্রদের এই ধরনের সুযোগ দেওয়ার জন্য, এই বিষয়গুলো আধুনিক সমাজের কাছে তুলে ধরার জন্য এই যে সুযোগ দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি একটা কথা আমি শেষ করার আগে বলবো, আইজ্যাক নিউটনকে একবার জিজ্ঞেস করা ছিল, স্যার আপনি কতটা জানেন, কি জানেন, কেন জানেন? বলে আমি তো এখনো কিছুই জানি না। আমি সেই একটা গন্ধ আমি স্যারের কাছ দিয়ে পেলাম। আর আমি বেশি দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের যিনি গেস্ট আছেন ডক্টর অসীম চক্রবর্তী, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। একদম।